আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। বিপিএসসি এবং বিহার স্টেট প্রস্তুতিতে আমরা রয়েছি। এখন বিপিএসসির অন্তর্গত বিহার স্টেট সিলেবাস যেমন পাঠ্য রয়েছে, তেমনি আলাদা করে যারা বিহার স্টেট পড়ছি আমরা, তাদের ক্ষেত্রেও বিহার স্টেটের প্রস্তাবিত সিলেবাস রয়েছে। সেই সিলেবাসের উপরে পঠন পাঠন খুব জরুরি। আমরা আজকে সেই পঠন পাঠনের অংশ হিসেবে আমাদের ধারাবাহিক ক্লাস চলছে এবং সেই ক্লাসে আমরা ইউনিট 5 যে আলোচনা চলছিল আমরা, যার মধ্যে ইউনিট 5 এর প্রথম যেটি ছিল মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের, সেই মেঘনাদ বধ কাব্যে চতুর্থ স্বর্গ আমরা পড়েছি আগের দিনের ক্লাসে। আজকে আমরা পড়ব বাংলা সাহিত্যের আরেকটি বিশিষ্ট কাব্য বলাকা কাব্য রবীন্দ্রনাথের। তার যে উল্লেখযোগ্য কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলির সম্পর্কে আমরা পড়ব। 1916 সালে বলাকা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, আমরা সকলেই জানি। এবং সেই প্রকাশটির সঙ্গে সঙ্গে বাংলা কবিতার একটি বড় পালাবদল ঘটে যায়। তো বাংলা কবিতার বা রবীন্দ্র কবিতার মধ্যে যে ভাবনা চলছিল বা রবীন্দ্রনাথ কবিতার মধ্যে যে সময়ের মধ্যে অতিবাহিত করছিলেন, সেই সময়টা এখানে বিশেষ করে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তিত সময়ের মধ্যে একটি গতি সঞ্চারিত হয়, যে গতিটি নিয়ে পরবর্তী ক্ষেত্রে প্রচুর আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং নানান পরিসরে সেগুলি নিয়ে চর্চাও হয়েছে। তাই আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণ অংশে যাব না, কারণ আমাদের পঠন পাঠনের সঙ্গে ব্যাখ্যার সম্পর্ক এক্ষেত্রে বড়ই কম। বরং আমাদের এখানে বিশেষ করে জানতে হবে যে বিষয়গুলি, সেটি হলো এই কাব্যগ্রন্থের সম্পর্কিত পরিচয় এবং আমাদের যে নির্বাচিত কবিতাগুলি রয়েছে 1, 6, 7, 8, 14, 16 এবং 18, এই 7টি কবিতার বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বললাম যে এই যে কাব্যগ্রন্থটি বলাকা কাব্যগ্রন্থটি, যেটির প্রকাশকাল 1916 সালের মে মাসে ইন্ডিয়ান প্রেস থেকে এটি প্রকাশিত হচ্ছে। এতে 45টি কবিতা ছিল, যদিও যখন প্রকাশিত হচ্ছে তখন কিন্তু এর কোনো কবিতাগুলির আলাদা করে কিন্তু শিরোনাম তখন ছিল না। কিন্তু যখন এই কবিতাগুলি পত্রিকায় প্রকাশিত হচ্ছে, সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে, তখন কিন্তু এদের আলাদা আলাদা নাম ছিল। কেমন? তাই আমাদের যখন কবিতাগুলি পড়বো, নির্বাচিত কবিতা হলেও তার যে আলাদা করে নাম রয়েছে, যেমন আমাদের 1 নম্বর কবিতা, যার নাম হলো সবুজের অভিযান। 1 নম্বর কবিতা নাম হলো সবুজের অভিযান। ঠিক তেমনি 6 নম্বর যে কবিতাটি রয়েছে, তার বিখ্যাত কবিতা তুমি কি কেবলই ছবি, যে কবিতার প্রথম শিরোনাম বা প্রথম চরণ, সেই কবিতাটির নাম হলো ছবি। তাহলে 1 সবুজের অভিযান, 2 ছবি, 2 না, আমাদের বস্তুত পক্ষে 2 নম্বর কবিতা, কিন্তু বলাকা কাব্যগ্রন্থের 6 নম্বর কবিতা, তার নাম ছবি। 7 তাজমহল, 8 চঞ্চলা, 14 মাধবী, 16 রূপ এবং 18 যাত্রা। তাহলে কি কি নাম রয়েছে? 18 নম্বর যে কবিতাটি আমাদের রয়েছে, সেই কবিতাটির নাম হলো যাত্রা। সেটি প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকায় শ্রাবণ 1322। এখানে যে আমাদের 7টি কবিতা রয়েছে, অর্থাৎ সবুজের অভিযান, ছবি, তাজমহল, চঞ্চলা, মাধবী, রূপ এবং যাত্রা, এই 7টি কবিতার মধ্যে মাধবী যে কবিতাটি, সেই কবিতাটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটি একটি ব্যতিক্রমী তথ্য। আমাদের মনে রাখতে হবে যে 14 নম্বর যে কবিতাটি, যার নাম হলো মাধবী, যেটি পত্রিকায় প্রকাশকালী নামটি ছিল, সে মাধবী কবিতাটি প্রবাসী পত্রিকার চৈত্র 1322 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ একটি কবিতা ছাড়া বাকি যে 6টি কবিতা রয়েছে, সেই 6টি কবিতা প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকায়। একমাত্র একটি কবিতা আমরা পেলাম যেটি প্রকাশিত হয়েছিল একেবারেই আমাদের প্রবাসী পত্রিকায়, বাকি 6টি হলো সবুজপত্র পত্রিকায়। আমরা তার একটি তথ্য দেখে নিতে পারি। আমি সেই তথ্যগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই সেই তথ্যগুলি পরে আমি আপলোড করে দেবো। সেই আপলোডের অংশ তোমরা পেয়ে যাবে। আমি এখন তোমাদের স্ক্রিনে আমার যে স্টাডি নোট, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং আমি আমার কাব্যের আলোচনাও এইভাবেই শুরু করব।
বেশ, এই হলো আমাদের কাব্য সম্পর্কিত যে তথ্যগুলি প্রয়োজন, সেই তথ্যের জায়গাটি রয়েছে এখানে। যে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যে তথ্যগুলি 1916 সালে মে মাসের ইন্ডিয়ান প্রেস থেকে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। 45টি কবিতা থাকছে, সেখানে কোনো শিরোনাম তখন ছিল না, কিন্তু পত্রপত্রিকায় প্রকাশের সময় এদের সবার শিরোনাম ছিল, যে শিরোনামগুলোর কথা আমি এতক্ষণ বলছিলাম। এই যে কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন উইলি পিয়ারসনকে, এবং তাকে উৎসর্গ করার সময় তিনি একটি কবিতাও রচনা করেছিলেন। আমি সেই কবিতার কথা এক্ষুনি বলবো। কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, আপনারে তুমি সহজে ভুলিয়া থাকো, আমরা তোমারে ভুলিতে পারি না তাই, সবার পিছনে নিজেরে গোপনে রাখো, আমরা তোমারে প্রকাশ করিতে চাই। ছোটরে কখনো ছোট নাহি করো মনে, আদর করিতে জানো অনাদৃত জনে, প্রীতি তব কিছু না চাহে নিজের জন্য, তোমারই আদরি আপনারই করি ধন্য। তোমাকে আদর করে, তোমাকে তোমার প্রশংসা করে নিজেকে ধন্য করে তিনি মনে করছেন। স্নেহাসক্ত এই শব্দটি সবসময় উনি ব্যবহার করতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং কোথা থেকে লিখছেন? 17 মে 1916 মারু জাহাজ থেকে, তোষা মারু জাহাজ, যেটি বঙ্গোপসাগরের উপর রয়েছে, সেই সময় তিনি এই কবিতাটি, এই উৎসর্গপত্রটি রচনা করছেন। তা আমরা এই যে এখানে দেখা আছে, এখানে তোষা মারু হবে, মরু একটু এখানে একটু ভুল রয়ে গেছে, পরে সংশোধন করে দেব। তোষা মারু জাহাজ থেকে রবীন্দ্রনাথ উৎসর্গপত্র লিখছিলেন। এবং কবিতাগুলির নাম আমি বলে দিয়েছি। 1 নম্বর কবিতা সবুজের অভিযান, যেটি সবুজ পত্র পত্রিকার বৈশাখ 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার এই কবিতার হাত ধরেই সবুজ পত্র পত্রিকার সূচনা হয়েছিল, সবুজের অভিযান কবিতাটি দিয়ে। 6 নম্বর কবিতা ছবি নামে সবুজপত্র, অগ্রহায়ণ 1321 বঙ্গাব্দে প্রকাশিত। তাজমহল 7 নম্বর কবিতা, সেটিও সবুজপত্র, অগ্রহায়ণ 1321 বঙ্গাব্দে প্রকাশিত। অর্থাৎ এই 6 এবং 7 এই দুটি কবিতা একসঙ্গে প্রকাশিত হয়েছে একই সংখ্যায়। মনে থাকবে, মনে রাখতে সুবিধা হবে। 8 চঞ্চলা, সেটি সবুজপত্র, পৌষ 1321 বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে। 14 নম্বর কবিতা মাধবী নামে, যার নামকরণ প্রকাশিত হচ্ছিল প্রবাসী পত্রিকায় 1322 বঙ্গাব্দে, পরের বছর চৈত্র মাসের সংখ্যায়। আর 16 এবং 18, যার একটির নাম রূপ এবং অন্যটির নাম যাত্রা, সেটি সবুজপত্র ফাল্গুন 1322 এবং সবুজপত্র শ্রাবণ 1322 এইভাবে প্রকাশিত হচ্ছে। তাহলে আমাদের কাছে প্রকাশ তথ্যের জায়গাটি পরিষ্কার, নামকরণের জায়গাটি পরিষ্কার, এবং পত্রিকার প্রকাশের সঙ্গে সঙ্গে কাব্যগ্রন্থের প্রকাশের জায়গাটিও পরিষ্কার হয়ে গেল। এখন আমরা এর কবিতাগুলির একটু নজর দেওয়ার চেষ্টা করব, যে কবিতাগুলি কি কি ক্ষেত্রে কি কি বিশেষ বিশেষ শব্দগুলি রয়েছে। কারণ কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ এক্ষেত্রে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বরং কবিতার অন্তর্গত যে তথ্যগুলি রয়েছে সেইগুলি একটু খেয়াল করা প্রয়োজন। আমি আগেই বলেছি, এই কবিতাটি সবুজ পত্র পত্রিকা যখন প্রথম প্রকাশিত হচ্ছে 1321 বৈশাখ বঙ্গাব্দে, 1321 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়, সেই কবিতার, সেই পত্রিকার একেবারে প্রথম এর প্রকাশ হিসেবে রয়েছে। তা আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে কবিতার একটু অংশগুলো দেখে নেব। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। যারা আধমরা তাদেরকে মেরে ফেল। রক্ত আলোর মদে মাতাল ভরে, আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলাই তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্চ তুলে নাচা, আয় দুরন্ত আয় রে আমার কাঁচা। বস্তুতপক্ষে সবুজপত্র পত্রিকা প্রমথ চৌধুরী প্রকাশ করলেও সবুজপত্র পত্রিকার পিছনে ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ তাকে প্রবলভাবে তাড়া দিয়েছিলেন এই পত্রিকা প্রকাশ করার জন্য। তার মনে হয়েছিল নতুন কিছু করা প্রয়োজন। রবীন্দ্রনাথ এর আগে অনেক পত্রিকা সম্পাদনা করেছেন, সরাসরি সাধনা পত্রিকার সম্পাদনা করেছেন,
তত্ত্ববোধিনীর সম্পাদনার দায়িত্বে থেকেছেন, এছাড়া বালক পত্রিকার দায়িত্বে সম্পাদনায় থেকেছেন, বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদনা করেছেন, বা নবপর্যায় বঙ্গদর্শন সম্পাদনা করেছেন। সবুজ পত্রের সরাসরি সম্পাদনার দায়িত্বে থাকেননি, কিন্তু তিনি তার বিরুদ্ধে যে কথাগুলো বিভিন্ন পত্র পত্রিকায় সেই সময় লেখা হচ্ছে এবং সেই লেখাগুলোর উত্তর তার বলা দরকার বা নতুন কিছু একটা করা দরকার, এই তাগিদ তিনি অনুভব করেছিলেন। এবং যে জায়গা থেকে প্রমথ চৌধুরীকে তিনি এই পত্রিকা প্রকাশের জন্য উৎসাহিত করছেন এবং প্রমথ চৌধুরী তাতে উৎসাহিত হচ্ছেন এবং পত্রিকা প্রকাশে ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন। এবং চলিত ভাষায় রবীন্দ্রনাথ সেখানে প্রথম উপন্যাস রচনা করছেন, ঘরে বাইরে উপন্যাস। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে না রে, ওদের ঘরের দাওয়ায়। ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারে বন্ধ করা খাঁচায়, আয় জীবন্ত আয় রে আমার কাঁচা। আমি একটু আগে যাদের কথা বলছিলাম, যে যারা প্রবীণের মতো ভান করে রয়েছে, যারা তার লেখাকে, তার দৃষ্টিভঙ্গিকে, তার দৃষ্টিকে সমালোচনা করছে, তাদেরকে কোথাও একটা তাদের উত্তর দেওয়ার তাগিদ তিনি অনুভব করছেন এবং সেই জায়গাটি বলছেন। বাহির পানে তাকায় না কেউ, দেখে না যে বান ডেকেছে, জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ। বাইরে কেউ তাকাচ্ছে না, প্রবল সারা বিশ্ব জুড়ে যে নতুন সময় এগিয়ে আসছে, প্রবল ঢেউ উঠেছে, সেটা বিধ্বংসীর ঢেউ হতে পারে, সেটা প্রলয়ের ঢেউ হতে পারে। চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে, আছে অচল আসনখানা মেলে, যে যার আপন উচ্চ বাসের মাচায়, আয় অশান্ত আয় রে আমার কাছা। তোরে হেথায় করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন, ভাববে একই বিষম কাণ্ডখানা। সংঘাতে তোর উঠবে ওরা রেগে, শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে, সেই সুযোগে ঘুমের থেকে জেগে, লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায়, আয় প্রচন্ড আয় রে আমার কাছা। হতে পারে এই পত্রিকাটার বয়স মানে একেবারে নতুন ভাবে তিনি সেখানে বলতে চাইছেন, তাই তার বিরুদ্ধে যত যত কথা বলা হচ্ছে তাকে সরাসরি উত্তর করতে যেন চাইছেন এখান থেকে। শিকল দেবীর ওই যে পূজা বেদি, চিরকাল কি রইবে খাড়া, পাগলামি তুই আইরে দুয়ার ভেদি, ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে, অট্টহাস্যে আকাশখানা ফেড়ে, ভোলানাথের ঝোলাঝুলি ঝেড়ে, ভুলগুলো সব আনরে বাছা বাছা, আয় প্রমত্ত আয় রে আমার কাছা। কি কি বেশি নিয়ে আসতে বলছেন দেখো, ভুলগুলো। এখানে একটা হয়তো শূন্যস্থান দিয়ে দেওয়া হলো, কি শূন্যস্থান থাকলো, ড্যাশ গুলো সব আনরে বাছা বাছা। ভুলগুলো তো হয় না, এখানে এখানে নাম রয়েছে ভোলানাথ, মহেশ্বরের নাম রয়েছে। আয় আনরে টেনে বাঁধা পথের শেষে, বিবাগী কর অবাধ পানে, পথ কেটে যায় অজানাদের দেশে। আপদ আছে জানি, আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ নাচে, ঘুচিয়ে দে ভাই পুঁথি পুঁড়োর কাছে, পথ চলার বিধিবিধান যাচা, আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা। চিরযুবা তুই চিরজীবী, জীর্ণ ঝরা ঝরিয়ে দিয়ে, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। বলছেন চিরযুবা তুই চিরজীবী, সবুজ পত্র, সবুজ, এই সবুজ রংটা থেকেই বোঝা যায়, সবুজ নেশায় ভোর করেছিস ধরা, সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের বেগে তরিতড়িৎ ভরা, বসন্তেরে পরাশ আকুল করা, আপন গলায় বকুল মাল্য গাছা, আয় রে অমর আয় রে আমার কাঁচা। 15ই বৈশাখ 1321 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ এই কবিতাটি রচনা করছেন। আমরা সেই কবিতাটির বিষয়ে তো বললামই। এবার আমাদের পাঠ্য রয়েছে 6 নম্বর কবিতাটি, যার নাম আমি ইতিমধ্যেই বলেছি, ছবি নামে নাম রয়েছে, প্রকাশ তথ্য বলেছি। সেই কবিতাটি আমরা একটু দেখে নিই কি ভাবে কি এখানে রয়েছে। তুমি কি কেবল ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি, আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও, হায় ছবি তুমি শুধু ছবি।
এই কবিতা সম্পর্কে সমালোচকরা বলেন যে এই কবিতাটি রবীন্দ্রনাথ কাদম্বরী দেবীকে উদ্দেশ্য করে লিখছেন। তার সঙ্গে তার প্রতি তার যে কৃতজ্ঞতা, তার প্রতি তার যে অপরিসীম স্নেহ, সেই ভালোবাসা, সেই জায়গা থেকে কবিতাটি লিখছেন। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও, এই অংশটা আলাদা করে গান রয়েছে, চাইলে গান শুনতে পারো। গানটা আমি পরে লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। এটি এটি সুরপিত হয়ে সেটি গান হয়েছে সুরারোপ হওয়ার পরে। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও, পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, সভা হতে আছো এত দূরে, স্থিরতার চির অন্তপুরে, এই ধূলি ধূসর অঞ্চল তুলি, বায়ু ভরে ধাই দিকে দিকে, বৈশাখী সে বিধবার আভরণ খুলি, তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে, বসন্তের মিলন উষায়, এই ধূলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এরা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে, আপনার ছন্দ নব নব বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কতকাল, এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে এ নিখিলে দিকে দিকে তুমিই লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমিই তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী, একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলিছে সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আঁধারে আকাশ পাথারে পথের দুধারে, চলেছে ফুলের দল নীরব চরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরিণী, মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছে পথের প্রেমে, মেতেছি পথের প্রেমে। তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধূলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি তুমি শুধু ছবি, কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছে স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি, এই নদী হারাতো তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনার লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত, মর্মর মুখর ছায়া মাধবীর মনে হতো স্বপনের, তোমায় কি গিয়েছিল ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে, তাই ভুল অন্য মনে চলি পথে, ভুলিন কি ফুল ভুলিন কি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিয়েছে সে দোলা, নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে, হায় রে হারাইছি রাতে, তারপর অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও ছবি নও তুমি ছবি। এটি ৩রা কার্তিক ১৩২১ বঙ্গাব্দে এলাহাবাদ থেকে রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখছেন। ছবির প্রস্তুতপক্ষে ছবি নয়, তার মধ্যে যে অপরিসীম শক্তি রয়েছে, অপরিসীম প্রেম রয়েছে, অপরিসীম আবেগ রয়েছে, সে যেন প্রকাশিত হয়। ৭ নম্বর কবিতা
যার নাম তাজমহল। আমি এখানে বলে রাখি যে কবিতার নাম জানতে চাওয়া হতে পারে কবিতার লাইন তুলে তুলে, এই জন্য আমি একটু পড়ে রাখছি, পরে তোমাদের শুনতে সুবিধা হবে। একথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান, শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক, সম্রাটের ছিল এই সাধনা, রাজশক্তি বজ্র সুকঠিন, রক্ত সন্ধ্যা রক্ত রাগ সমতন্দ্রাতলে হয় হোক লীন, কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ, এই তব মনে ছিল আশ, হীরা মুক্তা মাণিক্যের ঘটা, যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল, ইন্দ্রধনুচ্ছটা, যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল। অসাধারণ সেই লাইন। কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। কারণ একটি শোক থেকে জন্ম হয়েছে যে যে ভারত রত্নের বা ভারতের শ্রেষ্ঠ একটি বলতে গেলে একটি একটি স্মৃতিসৌধের, সেটি যেন মনে হচ্ছে যে মহাকালের কপোলতলে এক শুভ্র সমুজ্জ্বল নয়নের জলের মতো চকচক করছে সেই। হায় ওরে মানব হৃদয়, বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময়, নাই নাই, জীবনের খরস্রোতে ভাসিছ সদায়, ভুবনের ঘাটে ঘাটে, এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য ঘাটে, দক্ষিণের মন্ত্র গুঞ্জরণে তব কুঞ্জ বনে, বসন্তের মাধবী মঞ্জরি যেইক্ষণে দেয় ভরি, মালঞ্চের চঞ্চল অঞ্চল, বিদায় গোধূলির আসে ধুলায় ছড়ায় ছিন্ন দল, সময় যে নাই, আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জে ফোটায় তোলে নবকুন্দ রাজি, সাজাইতে হেমন্তের অশ্রু ভরা আনন্দের সাজি, হায় রে হৃদয় তোমার সঞ্চয়, দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়, নাই 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 যে সময়। হে সম্রাট, তাই তব শঙ্কিত হৃদয় চেয়েছিল করিবারে স্মরণ, সময়ের হৃদয় হরণ। সময় সবকিছু আমরা ভুলে যাই, সৌন্দর্যে ভুলায়ে তুমি এমন একটি জিনিস, এমন একটি নির্মাণ করেছো যে সময়ের হৃদয়কে সে হরণ করে নেবে। কণ্ঠে তার কি মালা দোলায়ে করিলে বরণ, রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে, রহে না যে বিলাপের অবকাশ 12 মাস, তাই তব অশান্ত ক্রন্দনে চিরমৌন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে। অসাধারণ লাইন, আহা। জ্যোৎস্না রাতে নিভৃত মন্দিরে প্রেয়সীরে যে নামে ডাকিতে ধীরে ধীরে, সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে, প্রেমের করুণ কোমলতা ফুটিলতা সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাষাণে, সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাষাণে, হে সম্রাট কবি, হে সম্রাট কবি, এই তব হৃদয়ের ছবি, এই তব নব মেঘদূত। তাজমহলের সঙ্গে নব মেঘদূত অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষ্যের পানে, যেথা তব বিরোহিনী প্রিয়া, যেথা তব বিরোহিনী প্রিয়া, রয়েছে মিশায়ে প্রভাতের অরুণ আভাসে, ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে, পূর্ণিমার দেহহীন চামেলির লাবণ্য বিলাসে, ভাষার অতীত তীরে কাঙাল নয়ন যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে। তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরি এড়াইয়া কালের প্রহরী, চলিয়াছে বাক্যহারা এই বার্তা নিয়া, ভুল নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। এক এক অসাধারণ যে স্বীকৃতি, সেটি যেন এখানে বলা হচ্ছে। চলে গেছো তুমি আজ মহারাজ, রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে, সিংহাসন গেছে টুটে, তব সৈন্যদল যাদের চরণ ভারে ধরণী করিত টলমল, তাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধূলি পরে। বন্দিরা গাহে না গান,
যমুনা কল্লোল সাথে নহবত মিলায় না তান, তব পুরো সুন্দরীর নূপুর নিক্কণ ভগ্ন প্রাসাদের কোণে মরে গিয়ে ঝিল্লির কাঁদায় রে নিশার গগন। তবুও তোমার দূত অমলিন, শ্রান্তি ক্লান্তিহীন, তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া, তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া, যুগে যুগান্তরে কহিতেছে একস্বরে, চিরবিরহীন চিরবিরহীর বাণী নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। মিথ্যা কথা। কে বলে যে ভোলে নাই? কে বলে রে খোলে নাই স্মৃতির পিঞ্জর দ্বার? অতীতের চির অস্ত অন্ধকার আজিও হৃদয় তব রেখেছে বাঁধিয়া, বিস্মৃতির মুক্তিপথ দিয়া আজিও সে হয়নি বাহির। সমাধি মন্দির এই ঠাঁই রহে চিরস্থির, ধরার ধুলায় থাকি, স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি। জীবনের কে রাখিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে, তার নিমন্ত্রণ লোকে লোকে, নব নব পূর্বাচলে আলোকে আলোকে। স্মরণের গ্রন্থি টুটে সে যে যায় ছুটে, বিশ্বপথে বন্ধনবিহীন। মহারাজ, কোন মহারাজ্য কোনদিন পারে নাই তোমারে ধরিতে, সমুদ্র স্তনিত পৃথ্বী হে বিরাট তোমারে ভরিতে নাহি পারে। তাই এ ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃৎ পাত্রের মতো যাও ফেলে। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, কি অসাধারণ লাইন! তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার। তাই চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই। হে প্রেম সম্মুখে, যে প্রেম সম্মুখে সম্মুখ পানে চলিতে চালাতে নাহি জানে, যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজস্ব নিজ সিংহাসন, তার বিলাসের সম্ভাষণ পথের ধুলার মতো জড়ায়ে ধরেছে তব পায়ে, দিয়েছ তা ধুলিরে ফিরায়। সেই তব পশ্চাতের পদধূলি পরে, তব চিত্ত হতে বায়ু ভরে সহসা কখন, উঠে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা। তুমি চলে গেছো দূরে, সেই বীজ অমর অঙ্কুরে উঠেছে অম্বর পানে, কহিছে গম্ভীর গানে, যত দূর চাই, নাই নাই সে পথিক নাই। প্রিয়া তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্র পর্বত। আজি তার রথ চলিয়াছে রাত্রির আহনে, নক্ষত্রের গানে, প্রভাতের সঙ্গীত দ্বার পানে। তাই স্মৃতিভারে আমি পড়ে আছি, ভার মুক্ত সে এখানে নাই। 15ই কার্তিক 1321 এলাহাবাদ থেকে এই কবিতাটি লিখছেন। অসামান্য একটি কবিতা তাজমহলকে নিয়ে। পরের কবিতা 8 নম্বর কবিতা। 8 নম্বর কবিতার নাম চঞ্চলা। হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছন্ন অবিরল চলে নিরবধি। স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে, বস্তুহীন প্রবাহের প্রচণ্ড আঘাত লেগে, পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে, আলোকের তীব্রচ্ছটা বিচ্ছুরিয়া উঠে বর্ণস্রোতে, ধাবমান অন্ধকার হতে। ঘূর্ণাচক্রে ঘুরে ঘুরে মরে, স্তরে স্তরে সূর্য চন্দ্র তারা যত বুদ্বুদের মতো। হে ভৈরবী, ওগো বৈরাগিনী, চলেছ যে নিরুদ্দেশে সেই চলা তোমার রাগিনী। শব্দহীন সুর অন্তহীন দূর, তোমারে কি নিরন্তর দায় সাড়া? সর্বনাশা প্রেম তার নিত্যতাই তুমি ঘর ছাড়া। উন্মত্ত সে অভিসারে, তব বক্ষ হারে ঘন ঘন লাগে দোলা, ছড়ায় অমনি নক্ষত্রের মণি, আঁধারিয়া ওড়ে শূন্যে ঝড় এলো চলে। দোলে উঠে বিদ্যুতের দোল, অচঞ্চল আকুল, গড়ায় কম্পিত তৃণে, চঞ্চল পল্লব পুঞ্জে বিপিনে বিপিনে, বারংবার ঝরে ঝরে পড়ে ফুল, জুই চাঁপা বকুল পারুল, পথে পথে তোমার ঋতুর থালি হতে। শুধু ধাও শুধু ধাও, শুধু বেগে দাও, উদ্দাম উধাও ফিরে নাহি চাও, যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও।
কুড়ায় লও না কিছু, করোনা সঞ্চয়, নাই সুখ নাই ভয়, পথের আনন্দ বেগে অবাধে পাথেয় কর ক্ষয়। যে মুহূর্তে পূর্ণ তুমি, সে মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। তোমার চরণ স্পর্শে বিশ্বধূলি মলিনতা যায় ভুলি, পলকে পলকে মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলকে। যদি তুমি মুহূর্তের তরে ক্লান্তি ভরে দাঁড়াও থমকে, তখনই চমকে উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে। পঙ্গু মুখ কবন্ধ বধির আধা, স্থূলতনু ভয়ঙ্করী বাধা, সবারে ঠেকায়ে দিয়ে দাঁড়াইবে পথে। অনুতম পরমাণু আপনার ভারে, সঞ্চয়ের অচল বিকারে, বিদ্ধ হরে আকাশের মর্মমূলে, কলুষের বেদনার শুলে। ওগো নটি চঞ্চল অপ্সরী, অলক্ষ্য সুন্দরী, তব নৃত্য মন্দাকিনী, নিত্য ঝরি ঝরি, তুলিতেছে সূচি করি, মৃত্যু স্নানে বিশ্বের জীবন। নিঃশেষ নির্মল নীলে বিকাশিছে নিখিল গগন। ওরে কবি, তোরে আজ করেছে উতলা, ঝঙ্কার মুখরা এই ভুবন মেখলা, অলক্ষিত চরণের অকারণ অবারণ চলা, নাড়িতে নাড়িতে তোর চঞ্চলের শুনি পদধ্বনি, বক্ষ তোর উঠে রণরণি, নাহি জানে কেউ, তোর রক্তে নাচে আজি সমুদ্রের ঢেউ, কাঁপে আজি অরণ্যের ব্যাকুলতা, মনে আজি পড়ে সেই কথা, যুগে যুগে এসেছি চলিয়া, স্খলিয়া স্খলিয়া, চুপে চুপে, রূপ হতে রূপে, প্রাণ হতে প্রাণে, নিশীথে প্রভাতে, যা কিছু পেয়েছি হাতে, এসেছি করিয়া ক্ষয়, দান হতে দানে, গান হতে গানে। ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর, তরণী কাঁপিছে থরথর, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাসনি ফিরে, সম্মুখের বাণী নিক তোরে টানি, মহাস্রোতে পশ্চাতের কোলাহল হতে, অতল আঁধারে অকুল আলোতে। ৩রা পৌষ ১৩২১ এলাহাবাদ থেকে লেখা কবিতা অছঞ্চলা। পরের কবিতা আমাদের ১৪ নম্বর কবিতা, যে কবিতাটি আমরা বললাম যে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, মাধবী যার নাম ছিল। কত লক্ষ বরষের তপস্যার ফলে ধরণীর তলে ফুটিয়াছে আজ এ মাধবী। মাধবী ফুলকে নিয়ে লেখা কবিতা। এ আনন্দোচ্ছবি যুগে যুগে ঢাকা ছিল অলক্ষের বক্ষের আঁচলে। সেই মতো আমার স্বপনে কোনো দূর দিক যুগান্তরে বসন্ত কাননে কোনো এক কোণে এক বেলাকার মুখে একটুকু হাসি উঠবে বিকাশী, এই আশা গভীর গোপনে আছে মোর মনে। ২৬শে পৌষ ১৩২১ শান্তিনিকেতন থেকে এই কবিতা কবি লিখছেন। ১৬ নম্বর কবিতা, যার নাম রূপ। বিশ্বের বিপুল বস্তু রাশি, ওঠে অট্টহাসি, ধুলা বালি দিয়ে করতালি, নিত্য নিত্য করেন নৃত্য, দিকে দিকে দলে দলে, আকাশে শিশুর মতো অবিরত কোলাহলে। মানুষের লক্ষ লক্ষ অলক্ষ্য ভাবনা, অসংখ্য কামনা, রূপে মত্ত বস্তুর আহ্বানে ওঠে মাতি, তাদের খেলায় হতে সাথী। স্বপ্ন যত অব্যক্ত আকুল, খুঁজে মরে কুল, অস্পষ্টের অতল প্রবাহে পড়ি, চাই এরা প্রাণপণে ধরণীরে ধরিতে আঁকড়ি। কাষ্ঠ লোষ্ঠ সুদৃঢ় মুষ্টিতে, ক্ষণকাল মাটিতে তিষ্ঠতে, চিত্তের কঠিন চেষ্টা বস্তুরূপে, স্তূপে স্তূপে উঠিতেছে ভরি। সেই তো নগরী, এ তো শুধু নহে ঘর, নহে শুধু ইষ্টক প্রস্তর, অতীতের গৃহ ছাড়া কত যে অশ্রুত বাণী, শূন্য শূন্য করে কানাকানি, খুঁজে তারা আমার বাণীরে, লোকালয় তীরে তীরে। আলোক তীর্থের পথে আলোহীন সেই যাত্রা দল, চলিয়াছে অশান্ত চঞ্চল, তাদের নীরব কোলাহলে অস্ফুট ভাবনা যত দলে দলে ছুটে চলে। মোর চিত্ত গুহা ছাড়ি দেয় পাড়ি, অদৃশ্যের অন্ধমরু ব্যগ্র ঊর্ধ্বশ্বাসে, আকারে অসহ্য প্রিয়াসে। কি জানি কে তারা কবে কোথা পার হবে যুগান্তরে,
দূর সৃষ্টি পরে, পাবে আপনার রূপ অপূর্ব আলোতে। আজ তারা কোথা হতে মেলেছিল ডানা, সেদিন তা রহিবে অজানা। অকস্মাৎ পাবে তারই কোন ছবি, বাঁধিবে তাহারে কোন ছবি, গাঁথিবে তাহারে কোন হর্ম চূড়া। সেই রাজপুরে আজি যার কোনো দেশে কোনো চিহ্ন নাই, তার তরে কোথা রচে ঠাঁই, অরচিত দূর যজ্ঞ ভূমে কামনার ধূমে। কোন ভাবি ভীষণ সংগ্রাম, রণসিংহে আহ্বান করেছে তার নাম। 27শে পৌষ 1321 সুরুল থেকে লেখা এই কবিতা। আর আমাদের শেষ কবিতা এই নির্বাচিত কবিতার মধ্যে 18, যার নাম যাত্রা। যতক্ষণ স্থির হয়ে থাকি ততক্ষণ জমাইয়া রাখি, যত কিছু বস্তুভার ততক্ষণ নয়নে আমার নিদ্রা নাই। ততক্ষণ এ বিশ্বরে কেটে কেটে খাই কীটের মতন, ততক্ষণ দুঃখের বোঝায় শুধু বেড়ে যায় নতুন নতুন। এই জীবন সতর্ক বুদ্ধির ভারে নিমেষে নিমেষে বৃদ্ধ হয়, সংশয়ের শীতে পক্ক কেশে। যখন চলিয়া যায় সে চলার বেগে, বিশ্বের আঘাত লেগে আবরণ আপনি যে ছিন্ন হয়, বেদনার বিচিত্র সঞ্চয় হতে থাকে ক্ষয়। পূর্ণ হই সে চলার স্নানে, চলার অমৃত পানে, নবীন যৌবন বিকাশিয়া ওঠে প্রতিক্ষণ। ওগো আমি যাত্রী তাই, চিরদিন সম্মুখের পানে চাই। কেন মিছে আমারে ডাকিস পিছে, আমি তো মৃত্যুর গুপ্ত প্রেমে রব না ঘরের কোণে থেমে। আমি চির যৌবনেরে পরাইব মালা, হাতে মোর তারিত বরণ ডালা। আমি চির যৌবনের পরাই দিব মালা, হাতে মোর তারিত বরণ ডালা। ফেলে দিব আর সব ভার, বার্ধক্যের স্তূপাকার আয়োজন। সমস্ত কিছু বার্ধক্যের কিছু জীর্ণকে ফেলে দিয়ে চির যৌবনের স্তবগান গাইছেন ওরে মন। যাত্রার আনন্দ গানে পূর্ণ আজি অনন্ত গগন। তোর রথে গান গায় বিশ্বকবি, তোর রথে গান গায় বিশ্বকবি, গান গায় চন্দ্র তারা রবি। 29শে পৌষ 1321 সুরুল থেকে লেখা কবিতা। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে এই যে কবিতাগুলির সবকিছুর মধ্যেই খুব অদ্ভুতভাবে যেটি রয়েছে, একটি গতি রয়েছে, একটি অসাধারণ গতি রয়েছে এই প্রত্যেকটি কবিতার মধ্যেই। এটি প্রস্তুতপক্ষে আমরা আমরা এই কাব্যগ্রন্থের ক্ষেত্রে সব থেকে বেশি করে এটি দেখতে পেয়েছি যে একটি গতির উল্লেখ যেন এই গোটা কাব্য জুড়ে, একটি গতির উল্লেখ গোটা কাব্য জুড়ে ছিল। নিশ্চয়ই মনে আছে যে এর যে নাম কবিতাটি, যেটি এই কাব্যগ্রন্থের 36 নম্বর কবিতা, যেখানে যেটি বলাকা কাব্যগ্রন্থের নাম কবিতা রূপে চিহ্নিত, যেখানে ছিল সন্ধ্যার আগে ঝিলিমিল ঝিলিমিল ঝিলমের স্রোতখানি বাঁকা, আঁধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার, এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে। অন্ধকার গিরিতট তলে দেওদার তরু সারে, মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কইবারে। বলিতে পারে না স্পষ্ট করি, অনন্ত ধ্বনির পুঞ্জ অন্ধকার উঠেছে কোমরে। সহসা শুনিল সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা, শূন্যের প্রান্তরে মুহূর্ত ছুটিয়া গেল দূর হতে দূরে। হে হংস বলাকা, ঝঞ্ঝা মদ রসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রমণী, গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল সে হরি গিরসিনী তিমির মগন, শিহরিল দেওদার মন। মনে হলো এ পাখার বাণী দিল আনি, শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগে। পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘে, তরুণী সেনী চাহে পাখা মিলি মাটির বন্ধন ফেলি। ওই শব্দ রেখা ধরে চকিতে চকিতে দিশাহারা আকাশের খুঁজিতে কিনারা। যেখানে এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগী। বাজিল বেকুল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয়
আরো কোনখানে। বস্তুতপক্ষে এই 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 হেথা নয় অন্য কোথা, অন্য কোনখানে, এই কোনখানের জন্যই আমাদের আমাদের এই ছুটে ছুটে চলা, এই এই বিহার স্টেট পড়া, এই বস্তুতপক্ষে আরো অনেক কিছু পড়া, আমাদের চাকরি পাওয়ার চেষ্টা, এই এই সবকিছুকে ছাড়িয়ে যাওয়ার জন্যই এইটা একটা চেষ্টা। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ সারা জীবনে এক জায়গায় বেঁধে বসে থাকা নয়, এই যে একটা এগিয়ে যাওয়া, একটা প্রচন্ড ভাবে এগিয়ে যাওয়া, সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা তার সমস্ত জগতের মধ্যে ছিল। কবির মনের এই গতিটাই যেন এই কাব্যের মধ্যে সুস্পষ্ট হয়েছে। একদিকে যেমন সৃষ্টির গতিতত্ত্ব হতে পারে, তেমনি বিশ্ব জগতের মধ্যে নিরন্তর যে বেগ, এই সবকিছু যেন এখানে পরিলক্ষিত হচ্ছে। অনেকটা উপনিষদের চরই বেতির যে মন্ত্র, এগিয়ে চলো এগিয়ে চলো, সেই মন্ত্র যেন এখনো ধ্বনিত হচ্ছে। আমাদের পাঠ্য, সেটা সবুজের অভিযান হোক, সেটা ছবি হোক, বা শাহজাহান হোক, বা চঞ্চল হোক, চঞ্চলা হোক, সমস্ত কবিতাই বস্তুত পক্ষে এই কথাগুলি বলছে। হেথা নয় অন্য কোথা, অন্য কোনখানে, সেটা পশ্চিমবঙ্গ যদি না হয় বিহার, বিহার যদি না হয় ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড না হলে এমআরএস, এমআরএস না হলে আরো অন্য কোনো চাকরিতে আমাদের যেতেই হবে। শেষ পর্যন্ত আমাদের উদ্দেশ্যে যেন একটা চাকরি থাকে, যে চাকরি পাওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত নিশ্চয়ই অনুশীলন করতে হবে, মনে মনে আওড়ে নিতে হবে, হেথা নয় অন্য কোথাও, অন্য কোনখানে। আর আবার আমাদের পরের ক্লাসে দেখা হবে, অন্য কোথাও নয় এখানেই। আমরা এই অনলাইন মাধ্যমে পড়বো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করে এখন জানাতে পারো, আর পরেও জানাতে পারো তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আজকের বলাকার আলোচনা আমাদের এখানেই আমি শেষ করছি। পরের দিন আমরা আমাদের সত্যেন্দ্রনাথ দত্তের যে কবিতাগুলি রয়েছে এবং যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে কবিতাগুলি রয়েছে, দুজন কবির কবিতা নিয়ে আমরা আলোচনা করব, এবং আমি আলোচনার শেষে আমি কিছু প্রশ্ন রাখবো, যে প্রশ্নগুলো তোমাদের থেকে উত্তর চেয়ে নেব। ঠিক আছে, ওকে, বেরিয়ে গেলাম তাহলে। কোনো কোনো মন্তব্য নেই তো? বেশ, ঠিক আছে, কোনো মন্তব্য? বেশ, ঠিক আছে, শুভরাত্রি সকলকে। দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে, সাহিত্যের ইতিহাসের ক্লাস।